আকৃতির দিক থেকে চীন একটি বিশাল দেশ। দেশটির পুরো উত্তর সীমান্ত দেয়াল দিয়ে ঘেরা। ২১,১৯৬ কিলোমিটার দীর্ঘ এই প্রাচীরটি পরিচিত চীনের মহাপ্রাচীর নামে। ছোটখাটো দেওয়াল নয়, সে প্রাচীর ভীষণ উঁচু আর এত চওড়া যে ৫ জন ঘরছোয়ার পাশাপাশি যেতে পারে। পাহাড়ের উপর দিয়ে এই দেওয়াল তৈরি করা হয়েছিল অনেক আগে। চীন দেশে সভ্যতার শুরু হয়েছিল অনেক আগেই। সে সভ্যতা পরিচিত ছিল চীন সভ্যতা বা চৈনিক সভ্যতা নামে। চীনের উত্তর প্রান্তে ছিল ছোট বড় কয়েকটি রাজ্য। এসব রাজ্যের পরেই নানা যাযাবর জাতি বাস করত। এরা ছিল জাত লুটেরা। চীনের রাজ্যগুলোর সীমান্ত পেরিয়ে প্রায়ই হামলা চালাতো, লুট করে নিয়ে যেত ক্ষেতের ফসল আর গবাদি পশু। মাঝে মধ্যে গ্রামবাসীদেরও ধরে নিয়ে যেত। ওদের দমন করাও ছিল মুশকিল, কারণ ওরা যে ছিল দুর্ধর্ষ যোদ্ধা। এই যাযাবর লুটেরাদের হাত থেকে রাজ্য ও রাজ্যের মানুষকে বাঁচাতে শুরু হলো সীমান্তে দেওয়াল তোলা আর দুর্গ স্থাপন। এভাবেই শুরু হলো চীনের মহাপ্রাচীরের নির্মাণ। খ্রিস্টপূর্ব ৭ম শতাব্দীতে, মানে আজ থেকে প্রায় ২,৮০০ বছর আগে এই প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়। বিভিন্ন সময় বিভিন্ন রাজা এই প্রাচীরের বিভিন্ন অংশ তৈরি করেন। তবে ২২০ থেকে ২০৬ খ্রিস্টপূর্বাব্দে প্রাচীরের সবচেয়ে দীর্ঘ অংশ নির্মাণ করেন চীনের সম্রাট সিন শিং হুয়াং। তিনি চীনের ছোট বড় রাজ্যগুলো দখল করে এক বিরাট চীন সাম্রাজ্য গড়ে তোলেন। আর সেজন্যই বিভিন্ন স্থানে গড়ে তোলা খণ্ড খণ্ড প্রাচীরগুলো জোড়া দিয়ে তিনি উত্তর সীমান্ত জুড়ে মহাপ্রাচীর গড়ে তোলেন। চীন রাজবংশের সম্রাট শিং হুয়াং এই প্রাচীরের মধ্যে দুর্গ গড়ে তোলেন। সেই দুর্গে সৈন্যরা সীমান্ত পাহারা দিত। শত্রুর দেখা পেলে ধোঁয়া দিয়ে সংকেত দিত। সম্রাট শিং হুয়াং এর পর ছিল হান ও সুই রাজবংশের রাজত্ব। তারাও প্রাচীরের নানা অংশ নির্মাণ করেন বা মেরামত করেন। তবে এত লম্বা একটা প্রাচীর তার দেখভাল করা তো সহজ কাজ নয়। এজন্য প্রাচীরের অনেক অংশ নানা জায়গায় ভেঙে পড়েছিল। পরে মধ্যযুগে মিং সম্রাটরা এই প্রাচীর পুনর্নির্মাণ করে ধ্বংসপ্রাপ্ত অংশ মেরামত করেন। চীনের এই মহাপ্রাচীর শুধু যে যাযাবর লুটেরাদের হাত থেকে দেশকে রক্ষা করত তা নয়, সীমান্ত নিয়ন্ত্রণের জন্য এই প্রাচীর বেশ কার্যকর ছিল। পাথর কাঠের ফ্রেমে কাদামাটি ভরে এবং পোড়ামাটির ইট দিয়ে গড়া হয়েছিল মহাপ্রাচীর। সেই যুগের হাতিয়ার বলতে যা ছিল শাবল, কোদাল, ছোট ছোট খুরপি, হাতুড়ি, বাটালি, সেনি, এইসব। সেই সব হাতুড়ি নিয়ে পাহাড়ের উপর পাথর ইট দিয়ে এই প্রাচীর গড়ে তোলা কি যে ভীষণ কঠিন কাজ তা নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। এমনকি এই কর্মযজ্ঞ সাধন করতে গিয়ে কত শ্রমিক যে প্রাণ হারায় তারও খোঁজ নেই। শুধু পাহাড়ের উপর দিয়েই নয়, এই প্রাচীর গিয়েছে মঙ্গোলিয়ার যাযাবর স্তূপ, মরুভূমি আর নদীর উপর দিয়েও। নদীর উপর দিয়ে সেতুর মতো গিয়েছে এই প্রাচীর। চীনের এই মহাপ্রাচীরকে কল্পনা করা হয় এক বিশাল ড্রাগনের সঙ্গে। পূর্বে সাংহুইকুয়ান থেকে পশ্চিমের টপলেক পর্যন্ত এর বিস্তৃতি। শুরু আর শেষের দিকে মহাপ্রাচীরকে দেওয়া হয়েছে ড্রাগনের মাথা আর লেজের আকৃতি। ড্রাগনের লেজ দিয়ে নেমেছে সমুদ্রের পানিতে। এখন তো চীনের এই মহাপ্রাচীর বা গ্রেট ওয়াল পর্যটকদের জন্য দারুণ আকর্ষণীয় এক জায়গা। পৃথিবীর ৭ম আশ্চর্যের একটি। পর্যটকদের জন্য কিছু কিছু অংশে গ্রেট ওয়ালের উপর চড়ারও ব্যবস্থা রয়েছে। চীনের রাজধানী বেইজিং এর একদম কাছ ঘেঁষেই গিয়েছে গ্রেট ওয়াল। বেইজিং থেকে যারা গ্রেট ওয়াল দেখতে চান তারা সাধারণত গ্রেট ওয়ালের বাদালিং অংশে চড়েন। মহাপ্রাচীরের এই অংশটি পাহাড়ের উপর ২৬ ফুট উঁচু, ১৬ ফুট চওড়া। পাহাড় বেয়ে প্রাচীর পর্যন্ত পৌঁছানোর জন্য রয়েছে কয়েকশো ধাপ সিঁড়ি। তবে সবাই তো আর এত লম্বা সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবে না, তাই তাদের জন্য রয়েছে কেবল কার নয়তো পুলি দিয়ে উঠার ব্যবস্থা। বাদালিংয়ে গ্রেট ওয়ালের উপর উঠলে দেখা যায় চারিদিকে পাহাড়ের সারি, তার উপর দিয়ে এঁকে বেঁকে চলে গেছে প্রাচীর, ঠিক যেন ড্রাগনের লম্বা লেজ।
শত শত মানুষ এই প্রাচীরের উপর দিয়ে হেঁটে চলেছেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতিদিন অসংখ্য পর্যটক আসে গ্রেট ওয়ালে দেখতে, কারণ এর চারপাশের আশ্চর্য সুন্দর দৃশ্য। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত পর্যটকদের ভিড় থাকে বেশি, তবে শীতে যখন তুষার পড়ে, গ্রেট ওয়াল আর পাহাড়ের সারি তুষারে ঢাকা পড়ে যায়, তখন অন্যরকম এক সৌন্দর্যের সৃষ্টি হয়। তুষার ঢাকা শীতের গ্রেট ওয়াল দেখতেও তখন ভিড় জমায় পর্যটকরা। সারা বছরই গ্রেট ওয়ালের উপর ভীষণ বেগে বাতাস বইতে থাকে। শরৎ আর শীতের তো কথাই নেই। তীব্র হিমল বাতাসে প্রাচীরের উপর থেকে পড়ে যাওয়াই তখন একেবারেই অসম্ভব কিছু নয়। তবে সেই হিমেল হাওয়া উপেক্ষা করে গ্রেট ওয়াল দেখতে আসেন অসংখ্য পর্যটক, কারণ আশ্চর্য সৌন্দর্য আর উঁচু ও ভীষণ দীর্ঘ মহাপ্রাচীরের রোমাঞ্চকর হাতছানি তাদেরকে টেনে নিয়ে আসে।